নরওয়ে এবং ফিনল্যান্ডের জাপান উদাহরণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদাহরণস্বরূপ দিতে পারেন। এই দেশগুলোতে সাধারণত অষ্টম বা নবম শ্রেণীর আগে কোনো প্রথাগত বা গ্রেডিং ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় না। এর পরিবর্তে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং ব্যক্তিগত দক্ষতার উপর জোর দেওয়া হয়। এছাড়া জাপানেও প্রথম কয়েক বছর কোনো বড় পরীক্ষা ছাড়াই পাঠদান চলে। উন্নত দেশের দিক দিয়ে চিন্তা করতে গেলে বাংলাদেশের প্রাইমারি স্কুল হইতে এবং দশম শ্রেণী পর্যন্ত 15 হইতে 20-22টা বইয়ের বোঝা নিয়ে স্কুলে যেতে হয়। এত বইয়ের কি প্রয়োজন ছিল, অথচ বোর্ড পরীক্ষায় 1 নম্বর বা 2 নম্বরের জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে ফেল করিয়ে দেয়। এসএসসি বোর্ড পরীক্ষার সময় 1 নম্বর জন্য লক্ষ লক্ষ ছেলেকে ফেল করে দেয়। শেষ পর্যন্ত ওই ছাত্রছাত্রীগুলো ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে। হয়তো যারা সামর্থ্য আছে তারা একটি বিষয়ে আবার পরীক্ষাটি দিয়ে থাকেন। সবচাইতে বড় বিষয় হল বাংলাদেশে বই বাণিজ্য একটা সিন্ডিকেট অতি লোভে আসায় একটি সিন্ডিকেট কাজ করছে। তার ফলে ভোগান্তি হচ্ছে ছাত্রছাত্রীদের। বর্তমান আধুনিক প্রযুক্তির দেশ, কম্পিউটার বা মোবাইলে চার্জ দিলে সব ইতিহাস পাওয়া যায়। এতগুলো বই আবার মুখস্থ করতে হবে কেন? মুখস্থ করবে নাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে? এক ধরনের বই সিন্ডিকেট ব্যবসাকারীদের সিন্ডিকেট করে যাচ্ছে, ছাত্রছাত্রীদের অন্ধকারে ঠেলে দিচ্ছে, ভবিষ্যৎ অন্ধকারে। এগুলো সরকারকে ভাবতে হবে, অথবা বিদেশ থেকে ট্রেনিং নেওয়াটা অথবা পরিদর্শন করাটা অতি জরুরি। প্রায় 7-8 ঘণ্টা ছাত্রছাত্রীদের স্কুলে বসে থাকতে হয়। এখানে দেখা যায় প্রায় সময়ই ক্লাস হয় না, ছাত্রীদের কোনো পড়ালেখা তেমন হয় না। তার জন্য স্কুলের সময় কমিয়ে আনাটা প্রয়োজন। প্রায় স্কুলগুলোতে দেখা যায় কোনো বিনোদনের ব্যবস্থা নেই, কোনো ট্রেনিং নেই, প্রয়োজন কোনো শিক্ষানীয় কার্যক্রম নেই। শুধু সারাদিনে বেঞ্চে বসে থাকে আড্ডায়। শিক্ষক শিক্ষিকা এমনকি তারা যথাসময়ের মধ্যে ক্লাসরুমে ঢোকে না বা ক্লাসে উপস্থিত হয় না। আরেকটি বিশাল অন্যতম বিষয় হল, যেসব ইংলিশ মিডিয়ায় স্কুলগুলো আছে ওইসব স্কুলগুলো সরকারি স্কুলের সাথে অথবা সিটি কর্পোরেশন স্কুলগুলোতে একই সমান। তাহলে যদি চলে, তাহলে বাংলাদেশে মন্ত্রী, সরকারি সচিব, এমপিদেরকে আর বিদেশে ট্রেনিং নিতে হবে না। সরকারিভুক্ত সচিবরা বিভিন্ন দেশে গিয়ে ইংলিশ শিখতে হবে। ইংলিশ শিখার জন্য বিদেশে যাইতে হবে না, বাংলাদেশেই সম্ভব। এখন থেকে যদি এই উদ্যোগ না নেই, তাহলে বাংলাদেশে পড়ালেখার মান দিন দিন খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা গার্জেনের অভিযোগ, স্কুলগুলোকে সুন্দর পরিবেশ করতে হবে। আরও বিস্তারিত জানতে পারবেন, তার জন্য লাইক শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকো। শেয়ার করুন, অন্যজনকে জানান। এই দুর্ঘটনার অন্যতম কারণ নেশাজাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালানো। নেশাজাতীয় বা মাদকদ্রব্য সেবন করলে দৃষ্টিশক্তি ও মনোযোগ নষ্ট হয়, অনুভূতি কমে যায় এবং মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে চালক গাড়ি চালালে জেল, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া চালকের দোষসূচক 1 পয়েন্ট কাটা হয়। দেখি কি ব্যাপার, আপনি কি নেশা করে গাড়ি চালাচ্ছিলেন? হ্যাঁ, ও, আপনি নেশা করে গাড়ি চালাচ্ছেন না? আবেদন সাইফুজ্জামান, ড্রাইভারকে গাড়িতে তোলো। রোমিও 73 ইকো 73 কালশি মোড়ে একটা মাইক্রো অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ড্রাইভারকে আটক করেছি, থানায় আসতেছি। ওভার। এছাড়া সড়ক পরিবহন আইন 2018 এর 110 ধারা মতে পোশাকধারী পুলিশ অফিসার নেশাগ্রস্ত চালককে ওয়ারেন্ট ব্যতীত অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে।